ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে এবং আজকে আমাদের ২৪তম রাজ্য সম্মেলনের মাধ্যমে যে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে সে রাজ্য কমিটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সমস্ত বন্ধুদের এবং আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা দূর থেকে দেখছেন বা আগামী দিনগুলোতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আপনারা জানেন সকলেই গত ২৯শে জানুয়ারি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলনের পর্ব শুরু হয়েছিল। আজকে দুপুর ৩ ঘটিকায় তার সেই মূল পর্ব প্রতিনিধি সম্মেলন শেষ হয়েছে। আমি সম্মেলনের সংক্রান্ত বিষয়ে যাওয়ার আগে যে এই সম্মেলন তো শুধু ৩ দিন ছিল না, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আমাদের এই প্রক্রিয়া শুরু হয়েছিল। আমাদের প্রথমত হল শাখা ব্রাঞ্চ সম্মেলন ৪ সহস্রাধিক, তারপর লোকাল বা অঞ্চল এটাও ৩ শতাধিক, তারপর ২৪টা মহকুমা, ৮টা জেলা, এই সমস্ত স্তরে সম্মেলন করার পর আমরা এই রাজ্য সম্মেলনে উপনীত হয়েছি। আমরা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের দেশে কোনো রাজনৈতিক দলে এরকম এক্সারসাইজ হয় না। এই যে এক্সারসাইজ, এই প্রক্রিয়া, এটা শুধু আমাদের পার্টির সমর্থক, সভ্য, ধরদি তাদের অংশগ্রহণের মাধ্যমে এরকম সফলকাম হতে পেরেছে আমরা মনে করি না। এই রাজ্যের মানুষের তাদের নানাভাবে সমর্থন না থাকলে এবং এই সমর্থন ত্রিপুরাজ্যের গত ৭ বছর ধরে চলা যে রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ, তা থেকেই জনগণের ইনভলভমেন্ট বেশি হয়েছে। কেননা এটা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া হলেও এই সাংগঠনিক প্রক্রিয়া ত্রিপুরাজ্যের মানুষের জীবন জীবিকা, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার যে প্রতিনিয়ত বলণ্ঠিত হচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, সেই ইস্যুগুলোকে বাদ দিয়ে নয়। স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের জনগণের এই ইস্যুগুলো গোটা দেশের চলমান রাজনৈতিক যে ঘটনাবলী তার প্রেক্ষিতে এই সম্মেলনগুলো হয়েছে। সেই কারণেই মানুষের যে ইনভলভমেন্ট, আমাদের সম্মেলনের প্রতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করা, নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে আমাদের সম্মেলনের এই বিগত কয়েক মাসে, সেই সময়তে আমাদের পাশে দাঁড়ানো, যে জনগণ এতে ইনভলভ এই কারণেই বেশি হয়েছে, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয়, আমরা আরও গভীরভাবে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। গত পরশুদিন ২৯শে জানুয়ারি যে আমাদের প্রকাশ্য সমাবেশ হলো, এই সমাবেশ নিশ্চয়ই আমাদের পার্টির উদ্যোগে হয়েছে, কিন্তু এই সমাবেশ এটা
এ রাজ্যের মেহনতি মানুষের এটা জনগণের সমাবেশ। আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য শাসক দল এহেন কোনো ষড়যন্ত্র বাদ রাখিনি, এহেন কোনো বাধা বিপত্তি সৃষ্টি করার তাদের অপচেষ্টা এটা থেকে বিরত থাকেনি। কি সরকারি দপ্তরের তরফ থেকে, কি তাদের পার্টি বা রাজনৈতিক দিক থেকে, সবটাই রাজনৈতিক অবশ্যই। প্রথমত এই যে ভেন্যু, এটা বারবারই আপনাদেরকেও জানানো হয়েছে, আপনারাও এই বিষয়টা তুলে ধরেছেন। আপনাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে সঠিকভাবেই আপনারা এগুলো উল্লেখ করেছেন যে 26শে ডিসেম্বর আমরা এই স্বামী বিবেকানন্দ মার্চ চেয়েছি। তখন স্পোর্টস কাউন্সিল স্পষ্টভাবে আমাদের বলেন কোনো রাজনৈতিক দলের বা কোনো সরকারি দপ্তরে কোনো প্রোগ্রাম সেখানে নেই, আপনারা পেয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ বাদে স্পোর্টস কাউন্সিল আমাদেরকে চিঠি জানিয়ে দিল, এবং এই চিঠির মধ্যেই যে এই চক্রান্তের যে নমুনা এটা প্রকাশ হয়ে যায় যে সম্ভবত আপনাদেরকে মার্চ সেদিন দেওয়া নাও যেতে পারে। এটা কেমন ধরে কথা? আমরাই শতপ্রণোদিত হয়ে খুঁজছিলাম কেন বলছে, এবং জানতে পারলাম যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা এটা মেলা করবে। হ্যাঁ, গভর্নমেন্ট মেলা করতেই পারে। তো সঙ্গে সঙ্গেই আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টার ইনচার্জ হলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনের শীর্ষ ব্যক্তি, দলেরও শীর্ষ ব্যক্তি, কাজে তার কাছে তো যেতে হবে। আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সচিবের সাথে কথা বললাম। আমি নিজেই, সচিব বললেন, স্যার মুখ্যমন্ত্রী তারিখ দিয়েছেন, আমার পক্ষে তো সম্ভব না, আপনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন। ভদ্রলোক যা তিনি ওই আমলা মানুষ, তার কোনো এই ব্যাপারে কারোর পক্ষে দাঁড়ানোর এইসব প্রশ্নের উঠে না, সরলভাবে জানিয়েছেন আমাকে। সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করলাম। এই যে মেলা, এটা তো এমন কোনো মেলা না আপনি দুদিন হয়তো এগিয়ে আনতে পারেন, দুদিন পিছুতেও পারেন। এবং আমাকে বললেন ঠিক আছে আমি দেখছি, কারণ স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে তাৎক্ষণিকভাবে এই তারিখ সম্পর্কে মনে থাকার কথা নয়, আমি দেখে আপনাকে বলবো, আমি নিজে জানাবো। একদিন অপেক্ষা করলাম, দুদিন করলাম, 3 দিন করলাম। ইত্যবসরে বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল 10ই জানুয়ারি, সেখানেও বললাম, আবার আমাকে বললেন যে ঠিক আছে আমি দেখছি। তো এমনভাবে হলো যে না, বোধহয় তিনি বিষয়টা ভাবছেন, এবং আমাকে কোথায় কোথায় বললেনও, আপনারা তো 29 তারিখে আমি দেখেছি, কারণ আমাদের পত্রিকাতে বেরিয়েছিল এটা। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর ফোনটা আসে না, দপ্তর থেকে কোনো বার্তা আসে না। এদিকে ওই মেলারও প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে না, সেটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে। তারপর বিকল্প প্রস্তাব দিলাম, ঠিক আছে যেহেতু এটা হচ্ছে না, উমাকান্ত ময়দানের এই উমাকান্ত স্কুলের সামনের প্রাঙ্গণটা দিন। আমাদের উমাকান্ত প্রাঙ্গণ যাওয়ার উদ্দেশ্য ছিল না, কারণ সেদিন বুধবার 29 তারিখ আমরা জানি, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, এটাও বলি যে আমাদের কিন্তু
এই স্কুল খোলার দিন এটা চাওয়ার কোনো ইয়ে ছিল না, কিন্তু কি করা যাবে, আপনারা ওখান থেকে সরাচ্ছেন না। এবারও মুখ্যমন্ত্রী বলেন ঠিক আছে আপনাকে আমি জানাবো, অর্থাৎ আমি দেখছি। কিন্তু হঠাৎ দেখলাম একদিন সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করেন ওনাকে, উনি বলছেন যে স্কুল খোলার দিন কীভাবে দেওয়া যাবে। 2023 ইংরাজির 12ই জানুয়ারি বৃহস্পতিবার, আমরা চেয়েছি বুধবার। 12ই জানুয়ারি 2023 ইংরাজি বৃহস্পতিবার, সেদিন জগৎ প্রসাদ নাড্ডাকে এনে এই মুখ্যমন্ত্রী সেখানে জনসভা করেছেন। সেদিনও স্কুল খোলা ছিল। উল্টো বললেন কি, সিপিআইএম অস্থিরতা সৃষ্টি করার জন্য এসব করছে, নিজেদের অস্তিত্ব জানানোর জন্য এসব করছে। আরেক মন্ত্রী প্রবর বলছেন সিপিএম তো এখন নাই, দূরবীন দিয়ে দেখা যায় না। অর্থাৎ তারা আবার জনসভা করবে কি, কেন এত বড় মাঠ লাগবে, এরকম যেমন যে কোনো একটা চমনি করে দিতে পারে। একটা রাজনৈতিক দল তারা জনসভা করবে, এটা যদি আগের দিন অবধিও যদি কোন জায়গায় জনসভা করব, আপনারাও লিখেছেন বারবার, কি ধরনের অস্থিরতা আমাদের সমর্থকদের কাছে, কোথায় হবে তারা জানে না। অসংখ্য ফোন সকাল থেকে রাত্র অবধি আসছে, হবে। পুলিশ কি করবে আমরা বুঝতে পারি, আমি পুলিশদের মানে আরক্ষা প্রশাসনকে কোনো দায়ী করতে চাই না, কেননা পলিটিক্যাল এক্সিকিউটিভ দ্বারা তারা গাইডেড, তাদের পক্ষে পলিটিক্যাল এক্সিকিউটিভের আদেশ বা অনুমতি ছাড়া দেওয়া সম্ভব না। এইভাবে 28 তারিখ সকালবেলা আমরা যখন বললাম আমরা জনসভা করবই, আমরা সরকারের কাছে সমস্ত নিয়মকানুন মেনে, আইন মেনে, অগ্রিম জানিয়ে, যখন সরকার এবং শাসক দল কোনো ভূমিকা নিলেন না, আমাদের করতে হবে, কি করা যাবে, এটা একটা ষড়যন্ত্র। আর যে এই জনসভার প্রস্তুতি, সারা ত্রিপুরার লোক আসবেন, যে কিভাবে হুমকি, মানসিকভাবে মানে করা, সন্তুষ্ট করা। আরেকটা কথা বলতে চাই যে এটা সে অফিসার, নতুন অফিসার, আমি ব্যক্তিগতভাবে দায়ী করি না, কিন্তু এটা আগামী দিনের জন্য খুবই বিপজ্জনক। একজন অ্যাডিশনাল এসপি আমাকে ফোন করে বলছেন, স্যার আপনারা এই রবীন্দ্রভবন প্রাঙ্গণ চেয়েছেন, এটা দেওয়া যাবে, কিন্তু আপনাকে লিখে দিতে হবে 3000 বেশি লোক হবে না। বললাম আপনার কি হুঁশ আছে? আপনাদের দয়ায় আমাদেরকে চলতে হবে। আর আপনি কার সাথে কথা বলছেন? তো কোথায় নিয়ে যাচ্ছে? অর্থাৎ শাসক দল তার রাজনৈতিক যে লালসা চরিতার্থ করার জন্য কিভাবে এরকম প্রশাসনের যে কর্তা যারা আমলা, এদেরকেও সেভাবেই এদের যে গণ্ডির বাইরে গিয়ে এরকম কথা বলার জন্য প্ররোচিত করছেন, এটা মোটেই বাঞ্ছনীয় না। তারপর 29 তারিখ জনসভা হয়েছে, 28 তারিখ সন্ধ্যায় অনুমতি এসছে, 29 তারিখ জনসভা হয়েছে আমাদের, দেখেছেন, আমি সে কথা বলবো না। এবং আমি বলবো এটা সিপিআইএমের জমায়েত না, এটা রাজ্যের বঞ্চিত, নিপীড়িত, গত 7 বছর ধরে প্রতি পদে পদে যারা আক্রান্ত, সেই অংশের মানুষের জমায়েত। তা না হলে পরে
এইভাবে গাড়ি বন্ধ করে দিয়েছে। ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, যে সকালবেলা ট্রেন ধরতে গেলে পরে অটো দিয়ে আসতে হয়, টমটম দিয়ে আসতে হয়, বন্ধ করে দিয়েছে। দুপুর 12টা অবধি অটো চালানো যাবে না, টমটম চালানো যাবে না। গন্ডাছড়া থেকে, করবুক থেকে গাড়ি এসছে, অমরপুরে হঠাৎ করে স্ট্রাইক ডেকে দিয়েছে, গাড়ি চলবে না দুপুর 12টা অবধি। আর বহু এরকম বড় গাড়ি, ছোট গাড়ি, হ্যাঁ, উদয়পুরে হয়েছে, এগুলোর বুকিং নিয়েছে মালিকরা। তারাও ক্ষুব্ধ, কারণ তারা ব্যবসা করার জন্য গাড়ি কিনেছে। যে পলিটিক্যাল পার্টি হোক তারা, বা পিকনিক পার্টি, কোন দল, কোন ধর্মের লোক, তারা বাছাই করেন না। এবং শ্রমিকরাও টমটম, অটো বা জিপ, ম্যাক্স, কোন সংগঠন তারা করে, টিএমএসইউ না বিএমএস প্রশ্ন না, তাদের কাছে তো এটা রোজগার, এদেরও রোজগারের উপরে লাথি মারল। এই জন্যই বলছি, এই জমায়েত এটা জনগণের জমায়েত। এই 7 বছরে যাদের উপরে প্রতিনিয়ত এই ঘটাচ্ছে, তার সাথে যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি, তার নেতা এবং সরকারের সাংবিধানিক যে শীর্ষস্থানে অধিষ্ঠিত ডক্টর মানিক সাহা মহোদয় খুব ভালো ভালো কথা বলেন। আমি রাজনীতিতে হিংসার রাজনীতি বন্ধ করব, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, অবাধ গণতন্ত্রের পরিবেশ তৈরি করব না, তৈরি করেই ফেলেছে। যে ত্রিপুরাজ্য গণতন্ত্রের পবিত্র ভূমি হয়ে গেছে। কিন্তু আমি দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি, ডক্টর মানিক সাহা কিভাবে বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্বাচিত হয়ে এসছেন সবাই জানে। আপনাদের ক্যামেরাতেও অনেক এগুলি রেকর্ড থাকবে। বাইরের থেকে সমস্ত গুন্ডাদের হায়ার করে নিয়ে এসে সেভাবে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপরে আবার 2023-এ কিভাবে বিজেপি সরকার এসেছে সকলে জানেন। যাই হোক, যে ডক্টর মানিক সাহার তার রাজনৈতিক যে তার ম্যাচুরিটি হচ্ছে, রাজ্যের জনগণের কাছে সত্যি সত্যি তিনি একজন, তার নামের সাথে সাযুজ্য রেখে, কারণ ডাক্তার, প্রফেসর যদি কারণ নামের সাথে যুক্ত হয়, অটোমেটিক একটু সম্ভ্রম আসে। মানিক সাহার প্রতিও আমাদের সম্ভ্রম সকলেরই হয়। আমরা মনে করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্তত এই সুযোগটা গ্রহণ করার মধ্য দিয়ে, অতীতে তার ভূমিকা যাই থাকুক, যাই কাদা লাগুক, যাই ইয়ে হোক, অন্তত এই ঘটনায় যে এরকম সংকীর্ণ রাজনীতি না করে এটা ত্রিপুরাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে একটা উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তিনি আরো বেশি অধোগতিতে গেলেন। আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল নিশ্চয়ই এগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। এটা কোন দলের তার প্রভাব বৃদ্ধি, তার সুনাম এর জন্য না, এটা এই ত্রিপুরাজ্যের ভবিষ্যতের জন্য প্রয়োজন। সব রাজনৈতিক দলের তরফ থেকে এই সৌজন্যতা করা এটা হলো না। তো এইভাবে একটা জনসভাব্দী পর্ব গেছে। আর তারপর হলো আমাদের প্রতিনিধি সম্মেলন। আমাদের সব মিলিয়ে
414 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং আমাদের যে এই সাংগঠনিক নিয়ম অনুসারে, গঠনতন্ত্র অনুসারে লিখিতভাবে আমাদের প্রতিবেদন বা রিপোর্ট আমাদের পেশ করতে হয় গত 3 বছরের রাজনৈতিক বিষয়ে। ত্রিপুরাজ্যের স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের সম্মেলন, যেহেতু ত্রিপুরাজ্যের রাজনীতি তার সর্বভারতীয় বা আন্তর্জাতিক রাজনীতির কিছুটা যে ইয়েগুলো, তার যে মূল অভিমুখগুলোকে ইয়ে করে, তার সাথে ত্রিপুরা রাজনীতিতে তার প্রভাব কি হচ্ছে এগুলো থাকে। আর সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের পার্টির যে বিগত আমাদের যে সম্মেলন, সর্বভারতীয় সম্মেলন বা পার্টি কংগ্রেস আমরা বলি, আমাদের এই প্রক্রিয়াও সেই পার্টি কংগ্রেসের অংশ। আগামী 2 থেকে 6 এপ্রিল মাদুরাই হবে। তো এই গত সম্মেলনে যে গৃহীত রাজনৈতিক লাইন, পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, রাজ্যে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করেছি, আমাদের সে জায়গাতে ভুল বা ত্রুটি কোথাও আছে কিনা, আর সেই লাইনকে ফলপ্রসূ করার জন্য সাংগঠনিকভাবে আমরা কতটুকু তার সাথে তাল মিলিয়ে কাজ করতে পেরেছি, তার সাথে আমাদের যে মূল রাজনীতি, মৌলিক যে লক্ষ্য, সমাজ পরিবর্তনের সংগ্রামে আমরা কীভাবে এগোতে পারছি, এই সবটা মিলিয়েই আমাদের রিপোর্ট তৈরি হয়। পার্টির রাজ্য কমিটির তরফ থেকে, এটা ব্যক্তিগতভাবে সেক্রেটারির রিপোর্ট না, গোটা রাজ্য কমিটির রিপোর্ট। এই রিপোর্টের উপরে 51 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন, 51, 8.5 ঘন্টা তার উপরে আলোচনায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তার বিভিন্ন দিক, সাফল্যের দিক, এটাকে আরও সংহত করা, দুর্বলতার দিক, সংগঠনের ক্ষেত্রেতে আগামী দিন যাতে এখান থেকে উঠে দাঁড়িয়ে চলমান পরিস্থিতির উপর নিরিখে কিভাবে আমরা রাজ্যে এগোবো, এবং অবশ্যই এই ক্ষেত্রেতে রাজ্যের বর্তমান এই যে কি বলে, এই বিজেপির দ্বারা যে ফ্যাসিস্ট সুলভ রাজনৈতিক পরিমণ্ডল চলছে গত 7 বছর ধরে, এর থেকে মুক্ত করা। আর গত 60টা বছর ত্রিপুরাজ্যের সরকার, এটা তো এখন বলা যেতে পারে কমিশনের সরকার হয়ে গেছে। এটা কমিশন ছাড়া মহাকরণ থেকে গ্রাম পঞ্চায়েত কোথাও কোনো কাজ হয় না। এবং এই কমিশনে কারা মানে দখলদার, মুষ্টিমেয় কিছু লোক, এই না যে বিজেপির সমস্ত সমর্থক। কাজী মানুষ আজকে ক্ষুব্ধ, চারিদিকে প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে রাস্তা রুখু এই নানা ধরনের হচ্ছে, এগুলোকে কিভাবে আমরা সংহত করে আগাতে পারবো এর আলোচনা হয়েছে। এবং সমস্ত আলোচনা শেষে সেখানে 60 জনের এই নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কাগজটা এসছে না? হ্যাঁ হ্যাঁ। তো এই 7 জনের কমিটির মধ্যে 14 জনের নতুন সম্পাদক মণ্ডলী তৈরি হয়েছে। আর আমাদের যে সর্বভারতীয় সম্মেলন হবে আগামী এপ্রিলে, সেই সম্মেলনের জন্য 40 জন প্রতিনিধি, 2 জন অবজারভার, দর্শক নির্বাচিত হয়েছেন। তো এই হলো মোটামুটিভাবে, বাকি প্রস্তাব ইত্যাদি আরও অন্য দিক। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে শুধু 60 জন এই রাজ্য কমিটির সদস্য আছে, তার সাথে 2 জন বিশেষ আমন্ত্রিত সদস্য। আমাদের পার্টির এখন একটা হয়েছে, এই সংবিধান হয়েছে, 75 বছরের উপরে হলে কোনো কমিটির সদস্য হতে পারেন না। তো সেই কারণে এই স্পেশাল ইনভাইটি করার মধ্য দিয়ে আমরা নিয়েছি কমরেড নারায়ণ কর এবং কমরেড পবিত্র কর। আর এখানে বলে রাখি যে আমাদের কমিটিতে 1 নম্বরে যে নাম আছে কমরেড মানিক সরকার, তারও বয়স 75 উপরে। তো সেই জায়গাতে আমাদের পার্টির রাজ্য কমিটি সর্বসম্মতভাবে আমরা এটা অনুভব করেছি
ত্রিপুরাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কমরেড মানিক সরকার বয়স হলেও শারীরিকভাবে এবং সব দিক থেকে তিনি এখনো অনেক ফিট। কাজেই তার সার্ভিস এটা প্রয়োজন। তিনি বলছেন না আমাকে দরকার নাই, যেহেতু এই কনস্টিটিউশন হয়েছে এরকম। আমরাই বলেছি যে না। তো এই ক্ষেত্রেতে আমাদের কনস্টিটিউশনে একটা স্পেশাল প্রভিশন আছে, যদি নিম্নতর কমিটি যদি উচ্চতর কমিটির কাছে যদি সেরকম চায়, এরকম বিশেষ ক্ষেত্রে, অতি বিশেষ ক্ষেত্রে, সবার জন্য না, একজন দুজনের ক্ষেত্রে এরকম এক্সাম্পশন দিতে পারে। তো আমাদের সুবিধা হয়েছে, তিনজন পলিট ব্যুরো মেম্বার এখানে ছিলেন। মানিক সরকারও পলিট ব্যুরো মেম্বার, কিন্তু নিজের কথা তো তিনি বলেননি, বলার প্রশ্ন ওঠে না। কমরেড প্রকাশ কারাত, বৃন্দা কারাত, অশোক দাওলে, আরও দুজন সেন্ট্রাল কমিটির মেম্বার বাইরে থেকে। তো তারা আমাদের এই আবেদন মঞ্জুর করেছেন এবং কমরেড মানিক সরকারও আমাদের সবারই সম্মিলিত অনুরোধে তিনি সম্মতি প্রকাশ করেছেন। এই কারণে তার বয়স হলেও আমরা তাকে এখানে রেখেছি। তো এইরকমভাবে 60 জনের কমিটি আর 8 জন স্থায়ী আমন্ত্রিত সদস্য এই এখানে আছে, দেখবেন 2 জন স্পেশাল ইনভাইটেড, বিশেষ আমন্ত্রিত। এই হলো মোটামুটি, আর 40 জনের প্রতিনিধি। তো হ্যাঁ, 2 জন অবজারভার তো আছেই। তো এই হলো মোটামুটি ভাবে। আমি অন্যান্য কমরেডকে যদি মনে তো হয়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমাদের সাংগঠনিক প্রক্রিয়াটা হলো একদম পুরোপুরি গণতান্ত্রিক, নিচ থেকে উপর পর্যন্ত নির্বাচিত হয় এবং সেই প্রতিনিধিরাই স্ব কমিটি নির্বাচন করেন। এবং এখানে সর্বসম্মতিক্রমে রাজ্য কমিটি গঠন হওয়ার পর কমরেড জিতেন চৌধুরীর নাম প্রস্তাব করেন মানিক সরকার, এবং সঙ্গে সঙ্গে আমরা বলেছি আর কেউ সেক্রেটারি হতে চান কিনা, নান, সকলে একসঙ্গে এক ঐক্যমতের ভিত্তিতেই সর্বসম্মতিক্রমে জিতেন চৌধুরীকে পুনরায় রাজ্য কমিটির সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। অনুরূপভাবে সেক্রেটারিয়েটও, যেটা আমাদের নিয়ম হলো নূতন সেক্রেটারি তাকে দৈনন্দিন কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য একটা সম্পাদক মণ্ডলী তৈরি হয়। সেই সম্পাদক মণ্ডলী নামটা প্রস্তাব তোলেন, এটাও সর্বসম্মতিক্রমে রাজ্য কমিটিতে অনুমোদিত হয়। প্রথম 14 জন এখানে যেটা, হ্যাঁ, প্রথম 14 জনের নাম দেখবেন আছে কি, হ্যাঁ 2 জন নতুন এসছেন 12 জন হল পুরনো, আগেই ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য। নতুন 2 জন এসছেন, একজন হলো গিয়ে শঙ্কর প্রসাদ দত্ত, আরেকজন হলো গিয়ে রতন সাহা সোনামুড়ার। এই 2 জন নতুন এসছে। এই নিয়ে 14 জন, আগে ছিল আমাদের 16 জন। আমরা যেহেতু বিভিন্ন স্তরে এই কমিটিগুলো ছোট করেছি, এই ক্ষেত্রেও আমরা 14 জনের সেক্রেটারিয়েট করেছি। এছাড়া যে বিষয়টা আমি বলবো, বিভিন্ন বিষয় কনফারেন্সে সাংঘাতিকভাবে আলোচনা এসছে। রাজ্যবাসী কতগুলো সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা রাস্তায় নামতে চাই এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই। এই ধরনের 9টা প্রস্তাব আমরা গ্রহণ করেছি, এগুলো নিয়ে আমরা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো গিয়ে আমি বলছি, যেটা জাতীয় শিক্ষানীতির আড়ালে পরিকল্পিত গেরুয়াকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, বেসরকারি প্রতিষ্ঠানাতে তুলে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। 2 হলো রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ, খুন, পাচার রোধে ব্যাপক জনমত গড়ে তুলুন এবং প্রতিরোধ গড়ে তুলুন। 3 হলো গিয়ে আরএসএস বিজেপি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে রাজ্যের বহমান ভাষা, সংস্কৃতি, সম্প্রদায়গত সৌহার্দ্যকে ভাঙার সমস্ত প্রকার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
এরপর হলো গত আগস্ট সেপ্টেম্বর 2024 প্রলয়ঙ্করী বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা, ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষক জুমিয়া পরিবার সমূহকে পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা সহ রাজ্যে কৃষি ও কৃষকদের সাহায্য করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপরেরটা হল রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে অবিলম্বে 125তম সংশোধনী বিল পাশ করে এডিসিকে অধিক ক্ষমতা ও অর্থ প্রদান এবং ভিলেজ কমিটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারপরে যে প্রস্তাব এসছে, অবিলম্বে রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার মধ্য দিয়ে পূরণ, আউটসোর্সিং বা চুক্তি প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে। তার সাথে 10 বছরও তার বেশি সময় ধরে অনিয়মিত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, জাতীয় স্বাস্থ্য মিশন, রেগা, সর্বশিক্ষা, পাম্প অপারেটর, পার্ট টাইম ওয়ার্কার, ডিআরডব্লিউ হিসেবে নিযুক্ত সমস্ত কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। তারপরে যে প্রস্তাব এসছে, আশা, মিড ডে মিল, অঙ্গনারী কর্মী, সহায়িকা যারা আছেন এবং তাদের বিভিন্ন প্রকল্প কর্মী যারা আছেন, সকল প্রকল্প কর্মীদের ছুটি, চিকিৎসা ব্যবস্থা, বোনাস, ন্যায্য মজুরি, পেনশন সহ সমস্ত ধরনের ন্যূনতম সুযোগ সুবিধাদির বন্দোবস্ত করতে হবে। রেগা 2A প্রকল্পে 200 দিনের কাজ, 600 টাকা মজুরি প্রদান, রাজ্যের রেগায় ব্যাপক দুর্নীতি বন্ধ করতে হবে। এরপরে যে প্রস্তাবটা আমরা নিয়েছি সেটা হল রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নৈরাজ্য বন্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নেশা এবং কারবারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে দুর্বার গণ আন্দোলন করে তুলুন। এই 9টা প্রস্তাব সম্মেলন থেকে সর্বসম্মতিভাবে গৃহীত হয় এবং রাস্তায় নামার সিদ্ধান্ত গৃহীত হয়। একটা কথা যেটা বলল সেক্রেটারি বলেছেন সবটা, সম্মেলনটাতে আলোচনা যেটা দেখলাম আমরা, একটা সমস্ত কমরেডের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি, যারা লড়াকু এসছেন তাদের মধ্যে একটা, আমরা অনেক সম্মেলন দেখেছি কিন্তু আমার যেটা মনে হয়েছে এটাতে একটা আলাদা ইয়ে ছিল যে না, আমরা এই যে অবস্থাটা চলছে এর থেকে মানুষকে কিভাবে সংগঠিত করা যায়, কিভাবে লড়াইতে নেওয়া যায়, কিভাবে আন্দোলনে নেওয়া যায়, এই সম্পর্কে আলোচনায় উঠে আসে। এখানে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই যে জনসভাটা সম্পর্কে বলেছেন আমাদের সেক্রেটারি সবটা। আমি তো পরিবহনের সঙ্গে যুক্ত লং টাইম, 1970 সাল থেকে, এবং এই জিনিস আমার আর মনে পড়ে না যে এইভাবে গোটা রাজ্যে অটো, ই রিক্সা, মোটর সব কিছু বন্ধ করে দেওয়া, কোথাও হয়তো একটু স্পন্টিনিউয়াস এবং আক্রমণ, এবং একদম হুইয়া যে যারা টাকা অ্যাডভান্স নিয়েছে যে গাড়িগুলো, আগের দিন সবাইকে বাধ্য করেছে টাকা ফেরত দাও, নতুবা তোমার রুটে গাড়ি চলতে দেওয়া হবে না। সবাই হাত জোর করে কেউ কেউ কেঁদেও দিয়েছেন যে ক্ষমা করবেন, টাকাটা 7 দিন আগে নিয়েছি, আগাম টাকাটা ফেরত দিয়ে গেলাম, কারণ আমাকে তো রুটে চলতে দেবে না। মাসের পর মাস, এর আগেও এই ধরনের ঘটনা হয়েছে, 2 মাস 3 মাস বাস বসিয়ে রেখেছেন। একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি, এখন মন্ত্রী, নাম বলতে চাই না আর কি, একবার আমি তখন এই দপ্তরে পরিবহনের ভারপ্রাপ্ত মন্ত্রী, ফোন করে বলছে যে নাগেরজোলার বাস দিচ্ছে না। কেন এমনটা বিরুদ্ধ হওয়ার কথা না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, ইয়েস এক্ষুনি আসেন। যাওয়ার পর তিনি এখন কিন্তু মন্ত্রীর দায়িত্বে, গিয়ে বলেছে, বলার সঙ্গে সঙ্গে আমি নাগেরজোলার লিডার যে আছে সেখানে তাকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যে এটা কি ঠিক যে বাস দেয়? কয় না, আগে যে বাস নিয়েছে সেই টাকা দেয়নি এবং এই কারণে একটু ইয়ে করেছে, ওজন আপত্তি করেছে। নো, আগেরটা আগের ব্যাপার, কিন্তু কোনো গাড়ি দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা যাতে না হয়, দিয়েছে গাড়ি। এই ধরনের নজির আমি দেখিনি কখনো, যে এর আগেও করেছে তারা, বাস আক্রমণ এবং দৈহিকভাবে নির্যাতন এগুলো করেছে। এইবার যেটা করেছে একেবারে আমার মনে পড়ছে না, নজিরবিহীন ঘটনা যেটা করেছে। মানুষকে ফিরে যাওয়ার পথও 1-2টা গাড়ি আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কেন মিটিং এসছে এ পর্যন্ত 3-4টা মারপিটের ঘটনা আমাদের দৃষ্টিতে এসছে। শহরের মধ্যে দোকান বন্ধ করে দেওয়া, ইভেন মৎস্য ব্যবসায়ী মাছ বিক্রি করে তাকে বলেছে তুমি যেহেতু মিটিং গেছো কয়েকদিন তুমি বাজারে আসতে পারবে না, খোরকারের সেলুন বন্ধ করে দিয়েছে। এই ধরনের কিছু ঘটনা আমাদের
দৃষ্টিতে আসছে, দোকানপাট বন্ধ করে দেওয়া, জীবিকার উপর আক্রমণ করা, কেন মিটিংয়ে এসছে? আর যারা এর মধ্যে দাঁড়িয়েও সাহস করে গাড়ি দিয়েছেন, না এই লোক আসলো কী করে? এগুলি প্রাইভেট কার মালিকরাই বেশিরভাগ সহযোগিতা করেছেন, নিশ্চয়ই তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা রইল। এই পরিস্থিতির মধ্যে এত ঘটনার পরও মানুষকে আটকাতে পারেনি, এটা একটা ব্যতিক্রমী ঘটনা বলে আমাদের মনে হয়েছে, আপনারাও দেখেছেন। এটা মানুষের দৃঢ় চেতা মনোভাব যদি না হতো এত লোকের সমাবেশ করা যেত না। কাজেই রক্তচক্ষু দিয়ে সবসময় কাজ হয় না, মানুষেরও একটা দেওয়ালে যখন পিঠ থেকে যায় মানুষ তখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করে, এটাই নিয়ম এবং এটাই ইতিহাস। এর থেকে তারা কোনো রিডিং নেবে কি না সেটা তাদের ব্যাপার। লাস্ট টাইম যেটা বলবো, কালকে একটা প্রেস মিট সম্পর্কে হঠাৎ আমি এখন উঠার সময় দেখলাম প্রেস মিট করেছে। প্রেস মিটে বলেছে প্রকাশ করার তারা যে এসছেন এয়ারপোর্টটা দিয়ে, এটা উন্নয়ন না? এটা চোখে দেখেননি? আমি প্রশ্ন করতে চাই, হ্যাঁ চোখের ছানি পড়েছে। আমি উল্টো প্রশ্ন করি যে 2014-15 আমার মনে আছে গজপতি রাজু ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, ওনার কাছে গিয়েছি, কথা বলেছি, পরিষ্কার ভাষায় বলেছে জায়গা যদি না দেওয়া হয় আমরা এয়ারপোর্ট করবো না। আমরা শেষ পর্যন্ত ফিরে এসে বলেছি ইয়েস জায়গা আমরা দেব। 78 একর জায়গা তুলে দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। 16 সালে তিনি বললেন যে আমি এবার ফাউন্ডেশন স্টোন লে করতে চাই। 16 সালে বলতো সম্ভবত আমার যে বলেছিল মিনিস্টার তখন চেঞ্জ হয়েছিল, বলছে আমি বলছি না, নো, আপনাকে আগে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ ধরতে হবে, তারপরে ফাউন্ডেশন স্টোন লে করুন। এবং তারপর টেন্ডার করলেন। 2017-এর শুরু থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে গেছে, পুরোদমে। এটাকে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেছে আপনারা জানেন। তো এই যে বলছে যে আমরা নিয়ে এসছি, একটি নতুন প্রকল্প, এবং এইখানে যে সমস্ত পরিবারগুলো উচ্ছেদ হয়েছে এদেরকে পুনর্বাসন এবং জায়গার মূল্য হিসেবে 35 কোটি টাকা ধরুন বামফ্রন্ট সরকারকে খরচ করতে হয়েছে। বরঞ্চ আমি উল্টো দিক থেকে প্রশ্ন করি, এটা কার্গু আরেকটা হওয়ার কথা, এয়ারপোর্টটা 200 মিটার এক্সটেন্ড করার কথা, এই জায়গা তো আজও দিতে পারেননি, দেওয়ার তো কথা ছিল দিতে পারেননি। এটা দিয়ে বলছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা তখনই ঘোষিত হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিধানসভা নির্বাচন আগে মোদির এবং হ্যাঁ ছবি লাগানো হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু কোথায় একটু তো এমন তো যে ঠিক আছে অ্যাটলিস্ট চিটাগাং, এটা তো বলেছে তারা চিটাগাঙে নাকি ডেটও ঘোষিত হয়েছে, মন্ত্রী দুবার প্রেস কনফারেন্স। কোথায় চিটাগাং তো দূরে, কোথায় ঢাকা চিটাগাং তো হয়নি ইন্টারন্যাশনাল। এটা কি তাদের নিজেদের মনের মধ্যে প্রশ্নটা জাগে না, প্রশ্ন উঠে না? দ্বিতীয় বলেছে জাতীয় সড়ক, কোন জাতীয় সড়কটা নতুন স্যাংশন এনেছে বলুক না। এগুলো তো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া এবং তখনকার সময় দিয়েছে, গডকরি দিয়েছে, আমরা অস্বীকার করছি না, বিজেপির গভর্নমেন্টও দিয়েছে, কংগ্রেস। এবং এই যে ধরুন এই এখন যে জাতীয় সড়কটা হচ্ছে, এটা তো আমার পরিষ্কার মনে আছে অক্টোবর মাস ছিল, পাল্লাটানা ফাউন্ডেশন স্টোন লে করতে এসে মনমোহন সিং তার বক্তব্যে 30,000 লোকের সামনে ঘোষণা করেছিলেন যে এই জাতীয় সড়কটা আমি 4 লেন করব। এটা আমাদের ঘোষণা না, পত্রিকা উঠেছে। তো নতুন কোনটা আছে? ওইটাও পুরনোই, যেটা সাবরুম পর্যন্ত যাওয়ার কথা। তো এখানে নতুন যদি প্রকল্প আনতেন নিশ্চয়ই আমরা অভিনন্দন জানাতাম। আমাদের কাজ শুধু সমালোচনা না, আমরা চাই জনগণের স্বার্থে নতুন নতুন প্রকল্প, কিন্তু কোন প্রকল্পটা নতুন এনেছে সেটা একটু দৃষ্টান্ত দিক না। এগুলো তো বললে হবে না, এবং এগুলো পুরনো যে প্রকল্পগুলো এগুলি ঠিক মতো তুলুক, তাড়াতাড়ি তুলুক, আর নতুন প্রকল্প আনলে তো নিশ্চয়ই সেটাকে ওয়েলকাম জানাবো। তারপরও আমরা আমাদের সেক্রেটারি বলেছেন যে সাহসের সঙ্গে জনগণ তারা সেদিন এসছে, এটা সত্যি কুর্নিশ জানার মতো। এবং এই সম্মেলনটাকে সফল করার জন্য মানুষ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এটা তো চিন্তাই করা যায় না। আমরা মাইক বাজছে, অন্য সময় দোকানের সামনে মাইক বাজবে, বলে যে এই দোকানের সামনে না একটু দূরে নিয়ে লাগান। এবার উল্টো ঘটনা, মাইকম্যান আমাকে বলছে যে এইবার দিকে বাইক বাঁধার জন্য ব্যবসায়ী বলছে আমার এখানে সামনেই লাগাও, আমি যাতে বক্তৃতাটা শুনতে পারি, কারণ আমাদের বিক্রি নেই, কিচ্ছু নেই, এই অবস্থা চলতে পারে না। এবং এইভাবে মানুষ যদি সহযোগিতা না করতো তাহলে এত শর্ট টাইমে এই ধরনের জনসভা করা, এবং ব্যবসায়ীরাও দারুণভাবে সেই দিন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং দেখেছেন আপনারা রাস্তাঘাট তো একটু বন্ধ হয়ে গেছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। এবং এই যে সহযোগিতা, এটাও একটা দৃষ্টান্ত বলে আমরা মনে করি। এবং আমি একটা এটা জাস্ট ইয়ে করছি,
আমরা কি সরকারে থাকি না বিরোধী দলে থাকি, এটা গণতান্ত্রিক ব্যবস্থাতে তো মানুষ যাদেরকে ভোট দেবেন তারা আসবেন। কিন্তু রাজ্যের উন্নয়ন, জনগণের জীবনযাত্রা মানের যে এটাকে মানে আরো উন্নত করা অলওয়েজ আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তার হলো প্রমাণ, গতকালই 16 ফাইন্যান্স কমিশনের গেছে, আপনারা দেখে থাকবেন। আমি আপনাদেরকে বলবো, সরকার যে মেমোরেন্ডাম দিয়েছে আমাদের মেমোরেন্ডাম একটু মিলিয়ে দেখবেন, যে এই রাজ্যের প্রকৃত এবং সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ তাদের বিকাশের ক্ষেত্রেতে ফাইন্যান্স কমিশনের কাছে আমরা যা দাবি করেছি সরকারও সে দ্বারের কাছে যায়নি। এরা কিছু অর্থবর্থ চেয়েছে, কি যুক্তিতে কি তার কোনো নেই। যেমন শেয়ার অফ ট্যাক্সেস রাজ্য থেকে সব তুলে নিয়ে যায়, সেন্টার নাম দে প্রাইম মিনিস্টার যোজনা। প্রাইম মিনিস্টারের কি, হ্যাঁ 50% অন্তত মিনিমাম দাও, আর নর্থ ইস্টার্ন রিজিয়নকে 90:10 যেটা আগে ছিল এটা চালু করো। প্ল্যানিং কমিশন, ট্রাইবাল সাব প্ল্যান, এসসি কমপ্লেন্ট প্ল্যান চালু করো। এডিসি এলাকায় গত 7 বছর এডিসি এলাকা ঢুকছে, প্রায় ড্রাই হয়ে গেছে। সে এডিসি এলাকার উন্নয়ন, সেখানকার জনগণ উন্নয়নের জন্য স্পেসিফিক 15 দফা এবং তার এক্সপ্লেনেশন দিয়ে কি এই দাবিটা আমরা করছি কি কারণে। কনফারেন্সের ব্যস্ততার জন্য আমি সরকারের এটা দেখতে পারিনি, কিন্তু পত্রিকাতে আপনাদের রিপোর্টিং পরে আমার যা মনে হয়েছে, তারা সরকারের থেকেও রাজ্যের মানুষের জন্য সেরকমভাবে চেয়েছেন আমার মনে হয় না। আমরা সরকার না থেকেও, কারণ এখানে কে সরকারের ছিল প্রশ্ন নয়, সরকার তো হবেই যে কোনো একটা সরকার। এই যে কর্মচারীদের ডিএ 7 পে কমিশনের নামে বব্বারম্ব বহুত করেছে, কিন্তু কিছুই তো দেয়নি। হাজার হাজার অনিয়মিত কর্মচারী রেগুলার হচ্ছে না, আর বহু একদম স্পেসিফিক। এবং প্ল্যানিং কমিশনের সদস্যরাও আমাদের মেমোরেন্ডাম দেখে তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন যে না, এটা তো খুব ওয়েল মানে কি বলে প্রেজেন্টেড, ওয়েল কনসিপ্ট, এবং সত্যি সত্যি একটা স্টেটের জন্য যেরকমভাবে হওয়া দরকার প্ল্যানিং কমিশনের সদস্যরাও, ওই ফাইন্যান্স কমিশন তারাও বলেছেন। 61 হলো যে বললাম যে এই আমন্ত্রিতরা তো আমন্ত্রিত, কিন্তু রাজ্য কমিটি হলো 60+1, ওই যে কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান বাই ভার্চু অফ পোস্ট বানোয়াল শাহ নাম দেওয়া আছে এখানে। এই যে 9টা প্রস্তাব নিয়ে আপনারা মাঠে নামবেন, কত তারিখ থেকে এই 9টা যে আপনারা দাবি নিয়ে রাস্তায় নামার কথা সিদ্ধান্ত হয়েছে, কবে থেকে? আমরা তো মাঠে আছি এবং এখনো তো চলছে বিভিন্ন জায়গাতে মিটিং, লড়াই সংগ্রাম। যুবকরা রাস্তায়, শ্রমিকরা রাস্তায়, কৃষকরা রাস্তায়, বিভিন্ন গণসংগঠনগুলো দাবিগুলো নিয়ে নামছে, সিপিআইএমও নেমেছে। এই লড়াই অব্যাহত থাকবে। এই দাবিগুলো নিয়ে লড়াই করছি। এই যে দাবিগুলোর কথা বলা হয়েছে, এই দাবিগুলো নিয়ে তো আমরা রাস্তায় আছি। কাজে এটাকে আরো স্ট্রেংথেন করব এবং জনগণের কাছে পৌঁছাবো, জনগণকে যাতে উপস্থিতিটা আরো বাড়ানো যায় এই উদ্যোগ আমরা নেব। আজকে মুখ্যমন্ত্রী একটি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডিসিকে সরাসরি অর্থ দেওয়ার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের কথা জানাতে পারেন, আবার তিনি এটার পক্ষে আছেন সেই বিষয়ে স্পষ্ট বলেন, আপনি কি প্রতিক্রিয়া? আমরা তো চেয়েছি একদম রিটার্ন ডাইরেক্ট ফান্ডিং এর জন্য। আমরা তো বলেছি আমাদের যে মেমোরেন্ডামে পরিষ্কার আছে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী কোন খাতে টাকা চাইতে হবে, কিভাবে চাইতে হবে, উইথ ডিউ রেসপেক্ট, তো কদ্দূর তিনি এ সম্পর্কে আমার সন্দেহ আছে। আমাদের যে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি প্রাক্তন অর্থমন্ত্রী, ওনার অভিজ্ঞতা, এবং আরেকজন প্রাক্তন মন্ত্রী ছিলেন রতন ভৌমিক, তাদের একটা অভিজ্ঞতা আছে। এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন রাধাচরণ বাবু, তারা গিয়ে সেখানে সবটা বিষয় শেয়ার করেছেন, কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে। তো
প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, তো এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ফাইন্যান্স কমিশনের কাছে সুন্দরভাবে বিষয়টাকে উত্থাপিত করেছেন। প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী বলেন যে এখন তো আর আন্দোলন করতে হয় না, আন্দোলন ছাড়াই বিভিন্ন দাবি দাওয়া ওরা পূরণ করা হয়। তাহলে অনিয়মিতদের রেগুলার করো, এসটিজিটি জিআরবিটিতে যাদের ঝুলিয়ে রাখা হয়েছে শূন্যপদ পূরণ করো। এরা তো বলেছে, ওই আন্দোলন থেকেই বলেছে আমরা আসলে প্রথম মন্ত্রিসভাতে 50,000 চাকরির বন্দোবস্ত করব। তো আজকে তো 7 বছর, তার মন্ত্রিসভা মিটিং হয়নি গত 7 বছরে, আমার তো মনে হয়নি। মুখ্যমন্ত্রী পাল্টেছে কিন্তু মন্ত্রিসভা মিটিং বোধহয় এখনো হয়নি। আর প্রথম মন্ত্রিসভাতে 7 পে কমিশন, কোন কর্মচারীর কাছে গিয়ে বলুক আজকে 23% ডিএ বকেয়া আমরা দিয়েছি আমাদের মেমোরেন্ডামে ফাইন্যান্স কমিশনের কাছে, 23% ডিএ বকেয়া। তা আন্দোলন করলে না হয়তো ঠিক দিয়ে দিক, তাহলে ভালো তো, আমরাও মানিক সাহার নামে গোল্ড মেডেল চালু করব। শেষ একটা প্রশ্ন হচ্ছে, বিজেপি দল বলুন বা বিভিন্ন মন্ত্রীরা, শাসক দলের পক্ষ থেকে বলা হয়, আপনারা মন্ত্রীরাও বলেন যে আপনারা সবসময় বলে থাকেন খাদ্য নেই, বস্ত্র নেই, অন্ন নেই। আপনাদের যে এই যে নেই নেই, এটা একটা মানে ধারাবাহিক হয়ে গেছে, মানে কি নেই বলতে চাইছেন? যাক না, তারা গিয়ে এই বক্তৃতাটা ছামনো গিয়ে করুন, বলখালে গিয়ে করুন, গঙ্গানগরে গিয়ে করুন, আর ওই বেকার যুবকদের ডেকে নিয়ে আসুন। শ্রেয়া ঘোষালকে ডেকে নিয়ে এসে করলে তো সেখানে করবে না, তোর তো গান বাজনা শুনবে। কিন্তু কর্মসংস্থানের প্রশ্নে যুবকদেরকে ডেকে নিয়ে এই বক্তৃতা করুন। তোমাদের কি চাকরি কেন নাই, তোমাদের কি অসুবিধা বলো। তারা তো বলছে আপনারা কি বিভ্রান্তি করছেন, তারা বলছে আপনারা কি বিভ্রান্তি করছেন মানুষকে। কোনটা বিভ্রান্তি? ঠিক বিভ্রান্তিটা কি? এক মাস্টার মশাই জনগণের টাকা নেন 100% আর কাজ করেন বিজেপির 200%। স্কুলে 1 ঘন্টা পড়ান না, আমি দেখি হরবক্ত এই ভদ্রলোক এই জাতীয় কথা বলে যাচ্ছেন। তার কামই হলো জনগণের টাকা খেয়ে এই অসত্য কথা বলা। তার বলুক কোনটা বিভ্রান্তি। এরা বলেছে অস্থিরতা তৈরি করার জন্য। আমাদের হাজার হাজার লোক এসছে আগরতলা শহরে বা কোথাও, আমাদের এই কর্মীরা, আমাদের লোকজন কোথাও কোনো ধরনের অসুবিধা তৈরি করেছে কারো? বলুক। হ্যাঁ, আমরা যদি বিভ্রান্তি সরিয়ে থাকি আমরা দায় নেব, ক্ষমা চাইব যে আমাদের ক্ষমা করেন, আমাদের এই ভুল হয়ে গেছে। বলুক না, এরা নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে দেবে। এছাড়া উনি মুখ্যমন্ত্রী বারংবারই বলে থাকেন, এছাড়া অন্যান্য মন্ত্রীও বলেন যে উন্নয়ন নাকি আপনারা চোখে দেখতে পান না, আপনাদের চোখের নাকি বললো তো পাশাপাশি উনি বলেছেন যে চিকিৎসা ক্ষেত্রে একটা বিভিন্ন উন্নয়ন হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে। এছাড়া বকেয়া দিয়ে আন্দোলন ছাড়াই তো দিয়ে হয়েছে, তো 23% বাকিটা কেন রইল? উন্নয়ন মানে কি শুধু রং লাগানো? বামফ্রন্ট 25 বছর সরকারে থেকে সাক্ষরতায় আমাদের ত্রিপুরা রাজ্যকে দেশের 1 নম্বরে নিয়ে গেছে। ত্রিপুরা থেকে ভিখারি নিচ্ছিন্ন করেছে। রেগাতে সারা দেশের মধ্যে লাগাতার হয়েছে। আমাদের কারোর ছবি ছাপিয়ে বলতে হয়েছে আমরা রেগাতে ফার্স্ট, সাক্ষরতার প্রথম দিকে, উগ্রপন্থী দমন করে আমরা নজির স্থাপন করেছি। আমাদের কোনো পোস্টার ছাপতে হয়নি, আর তাদের পোস্টার ছাপতে হয়। আমরা করেছি। তুমি যদি করে থাকো তোমার পোস্টার ছাপা দরকারটা কি? কাজে ওনারা বলে থাকেন কেন? ওনারা অসত্য বলেন। এরা অসত্য ছাড়া তাদের মুখে সত্য আসে না। সত্যের সাথে তাদের এটাই মানে কি বলে মানে পার্থক্য। প্রতিনিধিদের আলোচনায় এসছে, রেট ঠিক হয়ে গেছে, রেশন কার্ড এত পঞ্চায়েতে, তারপরে জন্ম মৃত্যুর পরে যে নামটা লেখাতে হয় এটা নাকি রেট হয়ে গেছে। এই ছিল, এইগুলো গিয়া পঞ্চায়েত হয়েছে, ছিল আগে এগুলো। কি হচ্ছে এগুলো? একেবারে সমস্ত ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে এখন
মানে টাকা না দিলে কিছু হবে না, এমন অবস্থা চলছে। কিন্তু উনি জানেন না, কমিশনের সরকার, এই সরকার এখন কমিশনের সরকার। বারংবার আপনারা যেটা বলছেন, রাজ্যের এখন প্রধান সমস্যা যেটা হচ্ছে কর্মসংস্থান। বেকাররা বারংবার প্রতিনিয়ত বিষয়টি নিয়ে তারা লড়াই করছে। আপনারা বিধানসভার বাইরে যেরকম ভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু বিধানসভার ভিতরে সেই রকম ভাবে এটা বেকারদের অভিযোগ যে আপনারা সেরকম ভাবে বিষয়গুলো হ্যাঁ, আমি খুব হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে ক্যাবিনেটে অনেক সিদ্ধান্ত গৃহীত হচ্ছে নিয়োগের ক্ষেত্রে, কিন্তু বছরের পর বছর গেলেও সেগুলো কার্যকরী হচ্ছে না। সেই বিষয়টা আপনারা কি? আমি খুব বিনীতভাবে, ভুল হলে ক্ষমা করবেন, যাই হোক আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি নিজের থেকে এটা বলার আমার সাহস ছিল না, আপনি বলেছেন বলে আমার সাহসটা হয়েছে। আমি দেখেছি ত্রিপুরা বিধানসভার এই ত্রয়োদশ বিধানসভা হওয়ার পর এখন পর্যন্ত 6টা অধিবেশন হয়েছে। বিগত 5টা অধিবেশনে আমরা যে সমস্ত ইস্যু নিয়ে কথা বলেছি, প্রতিবাদ করেছি, নানাভাবে আমাদের বক্তব্যগুলোকে যুক্তি দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করেছি, দারুণভাবে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কভার করেছে, দারুণভাবে। যেটা হয়েছে তো হয়ে বলবো, কিন্তু এবার আমি জন্য বলছি, ভুল হলে ক্ষমা করবেন। আরে এই যে রাজ্যপালের ভাষণের উপরে পরিষদীয় মন্ত্রী বক্তৃতা করলেন, রাজ্যপালের ভাষণে নাই, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরলেন, নিউটনের সূত্র এই কি সব আনলেন, এবং ভারতবর্ষের নির্মলা সীতারামনও যেটা বলার সাহস করে না, তিনি ভারতবর্ষের অর্থনীতির দায়িত্ব অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে কথা বললেন। আমার এগুলো নিয়ে খণ্ডন করার, সে বক্তব্য রাখার আমার ছিল না। আমি যদি এসব কথা না হতো, রাজ্যপালের ভাষণের ভিতরে থেকেই তার অন্তঃসার শূন্যতা আমি বলতাম, কিন্তু আমি তার প্রতিটা বক্তব্যের যে ভারতবর্ষের আজকের অর্থনৈতিক চেহারা, সামাজিক চেহারা, বৈষম্যের চেহারা, আমি আবারও বলছি, পরদিন পত্রিকাগুলোতে একটা লাইন আসে নাই, বিরোধী দল নেতা বক্তৃতা করেছেন বলেও উঠে নাই, অথচ মন্ত্রীরা অসত্য বক্তব্য রাখলো, নাচন কুদন করলো, এটাই উঠল। প্রথম দিন 10 তারিখ 3টা প্রাইভেট মেম্বার রেজুলেশন। কার? 2টা রেজুলেশন আমাদের। একটা রেজুলেশন এই ইয়ের উপর, কর্মসংস্থানের উপরে, আর একটা রেজুলেশনও প্রায় সেরকম। যে আমাদের যারা আমরা যে রেজুলেশন যারা আমরা আনলাম, আরে প্রথম তো এটা নৈতিক দায়িত্ব মিডিয়ার, প্রথম কি বিষয়ে বিরোধী দল আনলো, তার জবাব সরকার কিভাবে দিল। জবাব সরকার তো তার আত্মপক্ষ সমর্থন করবেই, কিন্তু দেখলাম সরকার যে অসত্য তথ্য দিয়ে কি হেডলাইন বেরোলো, বিরোধীদের দুনা দিয়ে দিয়েছে, উচিত কথা বলে দিয়েছে। কাজী বন্ধু, আমি আপনাকে খুব বিনয়ের সাথে আমি বলতে চাই, প্লিজ বি ফ্যাকচুয়াল, বি অনেস্ট। রাস্তায়ও আমরা যেমন কথা বলি, বিধানসভাতেও এই যে প্রতিনিয়ত একটা বিরোধী দলের নেতা মানে হলো নেক্সট টু দি লিডার অফ দ্য হাউস, ট্রেজারি বেঞ্চের একসাথে 5টা মাইক অন করে দেওয়া হয়, বিরোধী দলের নেতার মাইক অন হয় না। এটা তো গণতন্ত্রের উপরে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা। এই কণ্ঠ তো আজকে আমাদের রোধ হলে কালকে আপনাদের কণ্ঠ বাজবে না। একটা পত্রিকা লিখেছে, যাই হোক আমাকে সুযোগ দিয়েছেন এগুলি বলার জন্য, আমি একজন বললাম। গত বছর চেয়ারম্যানকে ললিত নাথ, কাঞ্চনপুরের ললিত দেবনাথ। আর
গত বছর তো